এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে এবং গতকাল সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন নানা জটিলতায় নানা রোগে শোকে ভুগেছেন এবং ১ মাস ১০ দিন এই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি গতকাল সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এই আপসীর নেত্রীকে আজকে সকাল ৮টার পরে এভারকেয়ার হাসপাতালের এখান থেকে নিয়ে যাওয়া হবে তার প্রিয় প্রাঙ্গণ ফিরোজায়। দীর্ঘ অনেক কিছু সাক্ষী সেই ফিরোজা, যেখান থেকে তিনি হেঁটে বেরিয়ে ছিলেন এবং যেখান থেকে তিনি সবশেষ এই এভারকেয়ার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। সেই এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি আবার ফিরবেন, তবে এবার তিনি আর জীবিত ফিরবেন না, তিনি এবার নিথর দেহে ফিরবেন এবং এরপরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজায়, সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজা শেষে সেখান থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পাশেই তাকে শায়িত করা হবে। বেগম জিয়া একটি ইতিহাস, বেগম জিয়া একটি নাম নয়, বেগম জিয়া একটি প্রতিচ্ছবি, বেগম জিয়া একটি আপোষহীনতার প্রতিচ্ছবি, বেগম জিয়া একটি দৃঢ়তার প্রতিচ্ছবি। বেগম জিয়া যেন সকলের এখন এই মুহূর্তের বাংলাদেশে রাজনৈতিক অভিভাবক। ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ১৯৪৫ সাল থেকে ২০২৫ এই দীর্ঘ সময়, দীর্ঘ পথ পরিক্রমায় তার জীবনের নানা ঘটনা, নানা পরিক্রমা উঠে এসেছে একদম তৃণমূল থেকে একদম সংসদের মসনদ পর্যন্ত এবং তার যে অবদান এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, দীর্ঘ ৫৪ বছরের যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, সেখান থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত তার অবদান অনস্বীকার্য। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কিছু নেতাকর্মী যারা সারা রাত এখানে ছিলেন, এখন ভোর হওয়ার আলো ফোটার আগেই তারা বেশ কিছুজন এখানে এসে ভিড় করেছেন এবং এরপরে আরও নেতাকর্মীরা আসবেন এভারকেয়ার হাসপাতালে এবং এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। এবং বলে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া তিনি এখানে ভর্তি হয়েছিলেন যখন ১ মাস ১০ দিন আগে, তখন তার লিভার সিরোসিস, ডায়াবেটিক্স, কিডনি জটিলতা, ফুসফুসে সংক্রমণ সহ তার নানা রকম জটিলতা দেখা দিয়েছিল। আর্থারাইটিস তো ছিলই তার দীর্ঘদিন এবং তার এরকম নানা জটিলতা দীর্ঘদিন ভুগছিলেন এবং গতকালকেও আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি অভিযোগ করেছেন যে এই আপসের নেত্রীকে ২০১৮ সালে যখন জেলে নেওয়া হয় এবং তারপরে তার উপরে যে অবহেলা এবং যে নির্যাতন, কারাবরণ এবং একটি কক্ষে কুক্ষিত রাখার যে চেষ্টা, সেজন্যই তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতা দীর্ঘমেয়াদী আরও বেশি তাকে জটিল অবস্থায় তৈরি করে দেয় এবং তারপর থেকে তিনি জটিল রোগে একের পর এক ভুগতে থাকেন এবং তার সুচিকিৎসার জন্য বারবার বিএনপি আবেদন করেছিল তৎকালীন সরকারের কাছে, কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি, বরঞ্চ নানান রকম উপেক্ষিত হয়েছে তাকে এবং উপেক্ষিত শুধু হননি এবং নানান কথার বানে তীব্র কথার বানে তাকে বিদ্ধ করা হয়েছে, তাকে অপদস্থ করা হয়েছে মুখের তীব্র ভাষায়, কিন্তু তিনি ছিলেন অবিচল, তিনি ছিলেন দৃঢ়। তিনি শুধুমাত্র যখন তাকে পুরান ঢাকার কারাগারে নেওয়া হয় এবং পুরান ঢাকার কারাগারে তাকে যখন এবং ২০১৮ সালে যখন রায় ঘোষণা করা হয়, তখন তিনি সেই আদালতকে বলেছিলেন যে এই আদালতে তার বিচার তিনি প্রত্যাশা করেন না এবং আদালত তাকে কিছুই জানাননি, কিছুই পরে শোনাননি এবং তাকে একতরফা একটি রায়ের মাধ্যমে তাকে কারাবরণ করতে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এবং পুরান ঢাকার সেই বক্সিবাজার যে কারাগার, সেই কারাগারটি হয়ে ওঠে তার নিজের ঘর। সেখানে তার সঙ্গী হয়ে থাকেন শুধুমাত্র তার সর্বক্ষণের সঙ্গী, আমৃত্যু সঙ্গী, শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গী ফাতেমা, এবং ফাতেমা তাকে ছেড়ে আসেননি এবং তারপরে যখন তিনি সবশেষ ২০২৫ সালে যখন তিনি বিদেশে যান এবং জানুয়ারি মাসে যখন লন্ডনে চিকিৎসা নিতে যান, তখনও কিন্তু এই ফাতেমা তার সঙ্গেই ছিল এবং
এবার যে তাকে আবার লন্ডনে নেওয়ার কথা ছিল এই এবারকার হাসপাতালের থেকে, তখনও কিন্তু তিনি সেই ফাতেমাও কিন্তু তার সঙ্গে সফরসঙ্গী হওয়ার কথা ছিল। অতএব তার যে সার্বক্ষণিক দায়িত্ব, তার যে সার্বক্ষণিক যে সেবা শুশ্রূষা করা দীর্ঘদিন সে কিন্তু করে গেছে। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই এবারকার হাসপাতালে তার বেশ কিছু ব্যানার বা শোক সম্বলিত বিভিন্ন ব্যানার টাঙানো হয়েছে এবং শুধুমাত্র এখানের সেই শোকে স্তব্ধ তা নয়, এবং সারা দেশের মানুষ, দেশ বিদেশে যত মানুষ আছেন তারাও কিন্তু শোকে স্তব্ধ। এবং এর মধ্যে তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রথিতযশা রাষ্ট্রদূত, প্রথিতযশা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সব দেশগুলো যারা এখানে তাকে চিনেন, তাকে জানেন এবং তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তারা সবাই শোক জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে বিভিন্ন দূতাবাস বাংলাদেশে যেগুলো আছে সেগুলোতে শোক বই রাখা হবে এবং শোক বইতে যারা চান তারা সেখানে গিয়ে সিগনেচার করবেন এবং তার সম্পর্কে লিখবেন। এবং এখানে যে অবস্থা তাতে মনে হচ্ছে যে র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয়টি রাখা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয় এবং সুশৃঙ্খলভাবেই তার এই দাফন কার্য সম্পন্ন হয়। যিনি দেশের মানুষকে ছেড়ে কখনো যেতে চাননি, তাকে এখন দেশের মানুষকে ছেড়েই চলে যেতে হচ্ছে। দেশের মানুষকে কাঁদিয়ে, সারা দেশের মানুষকে তাকে দুঃখে ভাসিয়ে তিনি এখন তার শেষ গন্তব্যে চলে যাচ্ছেন। এবং এমন একটি সময় তিনি যাচ্ছেন যখন আর মাত্র 1.5 মাস পরে নির্বাচন, এবং এই নির্বাচনটিতে তিনি মানে তার নির্বাচিত আসনে তার নির্বাচন করার কথা রয়েছিল এবং তিনি সবশেষ কিন্তু এই সামরিক যে কুচকাওয়াজ হয়েছে সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে যোগ দিয়েছিলেন। এবং 24-এর যখন গণজোয়ার হয় তখনও তিনি এই ফিরোজায় বসবাস করছিলেন এবং যখন ফ্যাসিস্ট সরকার পলায়ন করে তারপরে তার 2-3 দিনের মাথায় পল্টনে যে বিএনপির মহাসমাবেশ হয়, সেই মহাসমাবেশে তিনি হাসপাতালে বসেই তার প্রথম বক্তব্যটি দেন এবং সেই বক্তব্যে তিনি কখনো ঘৃণা ঝরাননি, কখনো কোনো তিক্ত কথা বলেননি এবং তিনি কোনো বাজে মন্তব্য করেননি। তাকে যারা কারা নির্যাতিত করেছে, যারা দীর্ঘদিন পর্যন্ত তাকে নির্যাতনের মধ্যে রেখেছে, দীর্ঘদিন পর্যন্ত তাকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকেও তিনি তিক্ত কোনো কথা ছড়াননি। এবং তারপরেও তার যে অবস্থান, সেই অবস্থান ছিল এরকম, দেশের মানুষের জন্য তিনি বলে গেছেন যে এই দেশটি যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে মানুষ, এবং এই মানুষ যেন তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলতে পারে, এই মানুষ যেন গণতন্ত্রের পথেই থাকে, যে গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘদিন যুদ্ধ করে গেছেন, দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়ে গেছেন, দীর্ঘদিন তিনি লড়াই করে গেছেন এবং সেই লড়াইয়ের যে ফল, সেই ফলটি হয়তো আগামী 1.5 মাস পরে তিনি নির্বাচনের মধ্য থেকে দেখতে পারতেন, কিন্তু তিনি সেটি দেখে যেতে পারলেন না। এটি হয়তো একটি আফসোস রয়ে গেল। তবে তার আগে তিনি এই যে সরকার দীর্ঘ 16 বছর শাসন করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে, 2014 সালে তিনি যখন নির্বাচনের প্রস্তাব দেয়া হয় তিনি তখন প্রত্যাখ্যান করেন এবং সেই প্রত্যাখ্যান করার পর থেকে নির্বাচনে তিনি দাঁড়াননি এবং নির্বাচন থেকে সরে আসেন। 2014 সালে নির্বাচনটি হয় বিএনপির ছাড়াই এবং তারপরও যখন সেই সরকার দমে যায়নি এবং একের পর এক তার মামলায় বিদ্ধ করেছে এবং জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এরকম দুটি মামলায় তাকে সবচেয়ে বেশি বার তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে এবং বারংবার হাজিরা দিয়েও যাকে রক্ষা করতে পারা যায়নি এবং তাকে শেষ পর্যন্ত কারাগারেই যেতে হয়েছে। সেই কারাগার থেকে মুক্ত হয়ে তিনি যখন তার নিজ বাড়িতে অবস্থান নিয়েছেন, সেটিও বলা হয়েছিল যে তাকে দয়া দেখিয়ে দেওয়া হয়েছিল এবং তার এই যে দীর্ঘদিনের যে তার রোগ, সেই রোগ শোক তাকে নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে এবং তাকে যখন ফিরোজার সামনে আমরা দেখতে পেয়েছিলাম তখনকার সময়ে বালুর ট্রাক সামনে রেখেও দিনের পর দিন নানা নাটকীয়তা তৈরি করা হয়েছে এবং যেটি অমানবিক হিসাবে দেশের মানুষজন যারা আছেন, যারা দেখছেন, তারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে সে সময়কার সেই অমানবিক সব ঘটনাগুলোকে। এত সব কিছু পরেও তিনি কিন্তু অবিচল ছিলেন, তিনি দৃঢ়চেতা, তিনি
বারবার সেই প্রমাণ রেখে গেছেন। তিনি বলেছেন যে তিনি বিদেশে যাবেন না চিকিৎসা নিতে, এবং তাকে যখন তত্ত্বাবধায়ক সরকার এর আগে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন তাকে 2007 সালে যখন বারবার দেশের বাইরে পাঠানোর জন্য চাপ দিয়ে আসছিল, তিনি তখনও অবিচল ছিলেন এবং তাকে কিন্তু দেশের বাইরে পাঠানো যায়নি, এবং তখনই সে এই বক্তব্যটি দিয়েছিলেন। এবং তারপরেও যখন তিনি দেশের বাইরে যাননি 2007 সালের সেপ্টেম্বর মাসে তাকে নেওয়া হয় কারাগারে, এবং তাকে কারাভোগ করতে হয়েছে সে সময়। সেই কারাভোগ করার মধ্য থেকে তারপরে সেই সেপ্টেম্বর মাসেই তারেক রহমানকেও সেখানে নানান রকমের নির্যাতনের পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, চলে যেতে বাধ্য করা হয় লন্ডনে, এবং সেখানে দীর্ঘ 17 বছর কাটিয়ে তিনি মাত্র 25 ডিসেম্বর, মাত্র কয়েকদিন আগেই তিনি দেশে ফিরেছেন। দেশের মানুষ যেখানে তাকে স্বাগত জানিয়েছে, গণসংবর্ধনার মাধ্যমে তাকে উৎসবের মধ্য থেকে সারা দেশের মানুষ ঢাকায় এসে এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে বিশাল এক গণজমায়েতের মধ্য থেকে তাকে স্বাগত জানিয়েছে। তার ঠিক মাত্র কয়েকদিনের মধ্যে, মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে তিনি এই অকাল মৃত্যুতে ঢলে পড়লেন। এবং তার মৃত্যুর ঠিক আগের দিন বেগম খালেদা জিয়ার যে পরিবারবর্গ আছেন, তারেক রহমান, জোবাইদা রহমান এবং তার নাতনি জাইমা রহমান, তারা দেখতে এসেছেন। এবং তার আগে 25 ডিসেম্বর যখন তারেক রহমান দেশে ফেরেন, তারপর প্রত্যেক দিনই প্রায় তিনি এখানে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তার সেবা শুশ্রূষার খবর নিয়েছেন। এবং এমন একটি অবস্থার মধ্য থেকে এখন এই অবস্থার মধ্যে থেকে তারেক রহমানকে নির্বাচনকে সামনে রেখে এই যে শোক, সেই শোক কতটা শক্তিতে পরিণত করা যায়, কতটা শক্তিতে পরিণত করা যাবে, সেটি এখন দেখার বিষয়। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে তারেক রহমান, বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে, তার দুই ছেলের এক ছেলে আরাফাত রহমান কোকো, তিনি আগেই মারা গেছেন। আরাফাত রহমান কোকোর যে দাফন, সেটিতেও তিনি ঠিকভাবে কিন্তু অংশগ্রহণ করতে পারেননি, এবং আরাফাত রহমান কোকোর সেই সেটিও কিন্তু তারেক রহমান তিনি দেশে থেকে দেখতে পারেননি, এবং তখন তিনি লন্ডনে অবস্থান করছিলেন। এবং বড় ছেলে হিসাবে তিনি একের পর এক নানা রকমেই এই রাজনৈতিক অঙ্গনে যখন আলো ছড়াচ্ছিলেন, তখন নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় না তার বিরুদ্ধে। এবং আমরা দেখতে পেয়েছি যে 2008 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপির যে পরাজয় হয়, সেই বিএনপির পরাজয়ের পর থেকে একের পর এক 16 বছরে নানান রকমের নির্যাতনের মধ্য থেকে যেতে হয়েছে। এবং এই 17 বছরে তারেক রহমান তার মাকে হারালেন, এবং তার আগে তার ছোট ভাইকে হারালেন, এবং তার আগে তার বয়স যখন 15, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি হারিয়েছেন। তিনি হয়েছিলেন পিতৃহারা, এবার তিনি হলেন মাতৃহারা। এখন এতিম হয়ে গেলেন, এবং এতিম হয়ে গেলেন তারেক রহমান, সাথে তার পরিবারবর্গ। এবং অগণিত ভক্ত সমর্থক দলের যে নেতাকর্মীরা আছে, তাকে মায়ের সম্মানে অধিষ্ঠিত করেছে, যাকে গণতন্ত্রের মা বলা হয়, আপসীর নেত্রী বলা হয়। এবং তাকে তারা যে সম্মানের আসনে আসীন করেছেন, এবং দেশের মানুষ যে সম্মানের আসনে আসীন করেছেন, সেই সম্মানের আসীন নিয়েই তিনি এখন শেষ বিদায়ের পথের দিকে যাচ্ছেন। এবং একজন গৃহবধূ যে এরকম একটি রাষ্ট্র পরিচালনার একজন আইকনিক লিডার হয়ে উঠতে পারেন, তার একটি উদাহরণ হয়ে থাকলেন বেগম জিয়া। এবং এখান থেকে নারী জাগরণের যে কথা বলা হচ্ছে, নারী জাগরণের যে কথা সারা বিশ্বে প্রস্ফুটিত হচ্ছে। এবং তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে 1991 সালে তিনি যখন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হন, তখন বেগম জিয়া এই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবং বিপুল ভোটের সে নির্বাচন শুধু নয়, 2025 পর্যন্ত যত কটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, 5টি নির্বাচনে, তিনি কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি। এটি তার আরও একটি নজির। এবং তিনি যতগুলো নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, সবগুলো নির্বাচনে মোট 23টি আসনে তিনি নির্বাচনে লড়াই করেছেন। এবং সেই নির্বাচনে যে 23টি আসনে লড়াই করেছেন, 23টি আসনেই তিনি কিন্তু বিজয় হয়েছেন। যখন বিএনপি ক্ষমতা দখল করতে পারেনি, বা বিএনপি যখন ক্ষমতা আসীন হতে পারেনি, বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে, তখনও তিনি যে আসনগুলোতে নির্বাচন করেছেন, সেই নির্বাচনগুলোতে তিনি কিন্তু সেখানেও বিজয়ী হয়েছেন।
তার রাজনৈতিক ইতিহাস, তার রাজনৈতিক প্রেক্ষাপট, তার জীবন ইতিহাস, সেটি একটি লড়াই সংগ্রামের ইতিহাস। সেই লড়াই সংগ্রামের ইতিহাস বলতে গেলে হয়তো কথা ফুরাবে না, কিন্তু তার এই বর্ণাঢ্য ক্যারিয়ার, তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবন, সেটি আসলে একটি উদাহরণ হয়ে থাকছে। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নিহত হন, তারপরে তিনি এই বিএনপির হাল ধরেন এবং বিএনপির হাল ধরার মধ্য থেকে বিএনপির 1984 সালে তিনি চেয়ারপারসন নির্বাচিত হন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি বিএনপির হাল ধরে আছেন এবং বিএনপির কাণ্ডারি হিসেবে তিনি অধিষ্ঠিত হয়ে আসেন এবং সেই 84 সাল থেকে এই পর্যন্ত দীর্ঘ 4 দশকের তার রাজনৈতিক জীবনের অবসান হলো গতকাল মৃত্যুর মধ্য থেকে। এবং গতকাল তার মৃত্যুর মধ্য থেকে বলা চলে যে একটি অবিচল আত্মার বিদায় হলো, একটি অবিচল দৃঢ়চেতার বিদায় হলো, একজন মমতাময়ী মায়ের বিদায় হলো, একজন গণতন্ত্রের আপসহীন নেত্রীর বিদায় হলো। তার শোকে এখন শোকাহত তার নেতাকর্মীরা, শুধু নেতাকর্মীরা নয়, দলমত নির্বিশেষে যিনি হয়ে উঠেছিলেন একজন আইকনিক লিডার। এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে বেনজির ভুট্টো প্রথম নির্বাচিত হয়েছিলেন এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। এবং তারপর থেকে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন জায়গায় নারীদের যে অবস্থান, সেই অবস্থানের আগেই তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে যখন নারীরা অনেক পিছিয়ে ছিল, তখন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সামনে থেকে শুধু সেই তার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নেতৃত্ব দেননি, তিনি নেতৃত্ব দিয়েছেন লড়াই সংগ্রামে। তিনি এরশাদ সরকারের সময় থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে যখন 86 সালে নির্বাচনে বারবার চাপ দিয়ে সেই নির্বাচনে নেওয়ার কথা বলা হচ্ছিল, তখনও কিন্তু তিনি আপোস করেননি, তিনি সেই নির্বাচনে যাননি এবং সেই আপোস যখন করেননি তারপর থেকেও তিনি তার সেই লড়াই অব্যাহত রেখেছেন এবং স্বৈরাচার বিরোধী যে লড়াই, সেই লড়াইটি অব্যাহত রেখে 1990 সালে তিনি রাজপথে একই সাথে অন্য রাজনৈতিক দলের সঙ্গে রাজপথে লড়াই করেছেন এবং সবগুলো সমমনা রাজনৈতিক দল সেই লড়াইয়ের অগ্রগামী সৈনিক হিসাবে এই বেগম জিয়ার নেতৃত্বেই তখন রাজপথে লড়াই করেছে এবং আপসহীন সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মধ্য থেকেই মসনদ পড়ে যায় স্বৈরাচার এরশাদের এবং এরশাদের সেই মসনদ পড়ে যাওয়ার পর থেকে স্বৈরাচার এরশাদের সেই পতনের মধ্য থেকে গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয় এবং এখন এই মুহূর্তে যে অবস্থা, সেটি বলা চলে যে সব কিছু প্রস্তুত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবারকারের সামনে, তারাও প্রস্তুত করা হচ্ছে এবং তারাও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই প্রস্তুতির মধ্য থেকে সকালে আমরা জানতে পেরেছি যে সকাল 8টা নাগাদ এখান থেকে এবারকার হাসপাতাল থেকে তার ফিরোজার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজা এবং দক্ষিণ প্লাজা থেকে সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন তুর্য এবং সেখানকার খবর জানাতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রূপল। যেমনটা বলছিলেন, আসলে আজ সারা দিন জুড়েই আসলে খালেদা জিয়ার জানাজা এবং দাফন কেন্দ্রিক যে কার্যক্রম পরিচালিত হবে, তার রেশ কিন্তু আজ রাত থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু জিয়াউদ্দনের ঠিক সামনে অবস্থান করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সারা রাত ধরেই নেতাকর্মীদের যেখানে ভিড়টি ছিল, সেই ভিড় কিন্তু ভোর হওয়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যে সতর্ক অবস্থানে ছিলেন, তাদের কিন্তু এখন আরও নতুন গাড়ি আসা শুরু করেছে এবং তারাও তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো রয়েছে, যেগুলো মধ্যে আসলে যাবে, তাও আসলে এই মুহূর্তে কিন্তু জিয়াউদ্দনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, ঠিক গেটের সামনে, ব্রিজের সামনে যে অংশটি রয়েছে, সেখানে কিন্তু ব্যারিকেডটি দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু মিডিয়া বা জনসাধারণ কাউকে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আসলে সরাসরি দাফনের সাথে যুক্ত রয়েছেন, তারাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। সারা রাত জুড়েই কিন্তু এই স্থানে এবং সংসদের দক্ষিণ প্লাজার সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় ছিল। আজ সকালবেলা থেকেও কিন্তু আরও বেশি মানুষ কিন্তু এই স্থানে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে এবং সবাই কিন্তু আসলে একটি কথাই বলছেন যে আসলে তারা বেগম জিয়ার এতদিনের যে একটি বড় ক্যারিয়ার, তার বড় রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের সাথে সেই সমর্থনেই কিন্তু নেতাকর্মীরা এতদিন ছিলেন। সেই তাদের নেত্রীর প্রতি ভালোবাসার জন্যই কিন্তু তারা এতদিন ধরে, এত দুঃখ কষ্ট নির্যাতনের পরেও কিন্তু তারা সেই সাহসটি ধরে রাখতে পেরেছিলেন বেগম জিয়ার কারণে। এবং সেই বেগম জিয়ার ঠিক শেষ দিনটিতেই তারা
সাক্ষী হতে চাচ্ছেন। সারা রাত জুড়েই যতজনের সাথে আমরা কথা বলেছি সবাই বেশ আবেগ আপ্লুত হয়ে এক ধরনের শোকে স্তব্ধ হয়ে আমাদেরকে বলেছেন তারা আসলে আজকের দিনটার সাক্ষী হতে চান এবং আজকেই আসলে তাদের বেগম জিয়ার জন্য আসলে আয়োজন করা কোনো একটি প্রোগ্রাম যেটি রয়েছে সেই প্রোগ্রামের শেষ দিন। এরপরে হয়তো নির্বাচন আসবে, এরপরে হয়তো ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলের দায়িত্ব নিয়েছেন, তার প্রোগ্রাম আসবে, কিন্তু বেগম জিয়ার এটি হয়তো শেষ প্রোগ্রাম। সেই জন্য সেই যেই শক্তি, যে শোককে শক্তিতে পরিণত করার যে বিষয়টি রয়েছে তা কিন্তু আমরা আসলে পুরো ঢাকা শহর জুড়েই বিএনপি নেতাকর্মীরা যে স্থানে রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। গুলিস্তান, কমলাপুর, সায়দাবাদ থেকেও কিন্তু বেশ কিছু গাড়ি এই মুহূর্তে প্রবেশ করা শুরু করছে। এছাড়াও সারা রাত জুড়ে যেসব গাড়ি আসলে সরাসরি কিন্তু তারা মাইক্রোবাস এবং বড় যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো নিয়েও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল, সাতক্ষীরা, পাবনা, ফরিদপুর, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব অঞ্চল থেকে কিন্তু মানুষজনরা গাড়ি নিয়ে সরাসরি জিয়া উদ্যানের সামনে চলে এসেছেন এবং সেখান থেকে কিন্তু তারা আসলে আজকে যে দুটোয় তার জানাজা সম্পন্ন হবে, এরপর যে জাফনের কার্যক্রম হবে এবং তার আগে যে বেগম জিয়াকে এভার কেয়ার হসপিটাল থেকে আসলে জুলাই 36 এক্সপ্রেসওয়ে হয়ে ফিরোজা হয়ে তার যে পুরো গাড়ি বহরের যাত্রাপথটা রয়েছেন সেই যাত্রাপথেরও সঙ্গী হতে চান আসলে বিএনপির যে সাধারণ নেতাকর্মী এবং যেই সমর্থকেরা রয়েছেন। সব কিছু মিলেই কিন্তু বর্তমানে যত সময় বাড়ছে, যত সময় দুটোর সময় বাড়ছে আর মাত্র 8 ঘন্টার মতো রয়েছে, ততই কিন্তু মানুষজনের মধ্যে উৎকণ্ঠা আরও বেশি বৃদ্ধি হচ্ছে। সারা রাত জুড়েই যেহেতু বিএনপি নেতাকর্মী এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যারা রয়েছেন, যেমন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের সাবেক এবং বর্তমান যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু রাজপথে ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন আজকে পুরো এই জানাজাকে কেন্দ্র করে ঢাকা শহরে কিন্তু বিপুল সংখ্যক লোকজন এর এক ধরনের সমাগম হওয়ার কথা রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্যই তাদেরকে সবাই যাতে সুশৃঙ্খলভাবে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারেন সেই জন্য কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই স্থানে রয়েছেন। তারা যত সম্ভব সবাইকে যতটুকু সহায়তা করা যায়, সবাই যত সম্ভব মিলে শৃঙ্খলাবদ্ধ থাকা যায় তার কিন্তু ব্যবস্থা তারা করে ফেলেছেন। আমরা কিন্তু দেখতে পেয়েছি পুরো সংসদ ভবন এলাকা জুড়েই এবং এই জিয়া উদ্যানের পাশেই কিন্তু বেশ কিছু কল লাগানো হয়েছে, নতুন করে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। জিয়া উদ্যানের ঠিক ওই পাশেই যে বিভিন্ন অনিরাপদ যেই ব্যারিকেডগুলো ছিল, যে স্থানগুলো ছিল, সেই স্থানগুলোকেও কিন্তু আজ রাতে কাঁটাতার দিয়ে নতুন করে সংযোজন করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেরেছি বিএনপির যারা সমর্থকরা রয়েছেন বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন লাগিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন তাদের বিভিন্ন কোন কোন জায়গা থেকে তারা এসেছেন, দেশের কোন কোন অঞ্চল থেকে তারা এসেছেন বা কোন কোন অঙ্গ সংগঠনের সাথে তারা সংযুক্ত রয়েছেন সেই পরিচয়টার কিন্তু তারা জানানোর চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে আসলে ভোরের আলোটিয়াই ফুটতে শুরু করেছে এবং জিয়া উদ্যানের সামনে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু ধীরে ধীরে আরও জোরদার করা হচ্ছে। পুরো রাত জুড়েই কিন্তু আসলে জিয়া উদ্যানের ভিতরে দাফনের যে কার্যক্রমগুলো রয়েছে আমরা যেহেতু মধ্যে ঢুকতে পারিনি কিন্তু বাইরে থেকে আসলে যতটুকু খবর আমাদের কাছে এসেছে বা যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি সালাউদ্দিন সাহেবও কিন্তু আসলে এসেছিলেন এবং তিনিও কিন্তু আসলে যে জানাজার কার্যক্রমগুলো অর্থাৎ কিনা আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু বেগম জিয়াকে সমাধিত করা হবে, সেই কার্যক্রমকে কেন্দ্র করে যতটুকু প্রস্তুতি নেওয়া যায় আমরা দেখেছি টাইলস কাটা থেকে শুরু করে মাটি খনন সব কিছুই কিন্তু এই এতক্ষণ রাতের মধ্যেই শুরু হয়েছে এবং কার্যক্রম চলমান ছিল। আপাতত প্রায় শেষ হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর্মিদের যে গাড়িগুলো রয়েছে, সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকেও কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন বক্স, তাদেরও রাইজার গঠন করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কিন্তু তারা আসলে জিয়া উদ্যানের ভিতরে ঢুকছেন। জিয়া উদ্যানের ভিতরে এবং সংসদ ভবনের যে মূল গেটটি রয়েছে সেই দুই গেটেই কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন। ওই গেটের ভিতর দিয়ে আপনারা যে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের সামনে, সেই গেটের ভিতর থেকে কিন্তু এখনও কোনো জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে যথাসম্ভব গেটের বাইরেই রাখা হয়েছে এবং জিয়া উদ্যানের পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতেও কিন্তু আসলে গাড়ি
গাড়িঘোড়া সেই রাস্তা পর্যন্ত আসতে পারছে। অর্থাৎ কিনা নেতাকর্মীরা যে বাসটি, যে মাইক্রোবাসটি নিয়ে এসেছেন তা কিন্তু আসলে তারা রাস্তায় রেখে আসছেন। এবং আমরা যা দেখেছি আসলে গাবতলীর, ঢাকার যাত্রাবাড়ি, সায়দাবাদ, অর্থাৎ কিনা ঢাকায় ঢোকার প্রবেশ মুখে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু সারা রাত ধরে আসলে টুকটাক করে নেতাকর্মীরা আসছিলেন। তারা কিন্তু বিভিন্ন গাড়িতে করে, বিভিন্ন মাইক্রোবাসে করে আসছিলেন, কিন্তু যে ভিড়টি আসলে যে ভিড়টিতে আসলে ঢাকা শহর পুরোটি জানাজার জন্য যে ভিড়টি শুরু হওয়ার কথা তা কিন্তু আসলে সকাল 6টা-7টার দিকেই হবে বলে বাস কাউন্টার থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে। সেই হিসেবে লক্ষ্য করতে বলা যায় এই মুহূর্তে প্রায় 6:30 বাজে সকাল, প্রায় আপনার শুরু হয়ে গেছে আসলে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল বা যে শঙ্কাটি ছিল তাও কিন্তু ধীরে ধীরে কেটে আসলে তাদের মধ্যেও নতুন করে উদ্দীপনা চালু হচ্ছে। তারা আসলে যারা নতুন আসছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নতুন নেতাকর্মীরা আসছেন তাদেরকেও এক ধরনের সহায়তা করছেন সুশৃঙ্খলভাবে এ স্থানে থাকার জন্য। দর্শক, যদি একটু প্রেক্ষাপট জানিয়ে রাখি, বেগম জিয়া কিন্তু অনেক দিন ধরেই আসলে অসুস্থ ছিলেন। তিনি কিন্তু দীর্ঘদিনের তার যে লড়াই, ফ্যাসিস্ট আমলে তার বিরুদ্ধে করা যে মামলাগুলো ছিল এবং তাকে যে আসলে হসপিটালে থাকতে হয়েছে, সব মিলিয়ে কিন্তু তার শারীরিক অবস্থার একটি অবনতি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে প্রতিদিনই আপনাদেরকে আসলে বেগম জিয়ার, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খবরাখবর কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যায় আজকেই হচ্ছে বেগম জিয়ার জানাজার মাধ্যমে এত দীর্ঘদিনের তার যে লড়াই তার একটি মাইলফলক হতে চলেছে। দর্শক, জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানীর জিয়া উদ্যানে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।